রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, এই অরুণের অস্তটা যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল না? ছোট থেকে বড়, অভিনয়ের জগতের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে চলচ্চিত্র প্রেমীরা, প্রত্যেকের চোখে জল, চোখের এক কোণায় জল, আর মুখটা একেবারে শুকনো। কারণ আমাদের প্রিয় অভিনেতা, টলিপাড়ার এক জনপ্রিয় মুখ, অন্যতম এক জনপ্রিয় ভালোবাসার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তিনি গতকাল মারা গিয়েছেন এক মর্মান্তিক দুর্ঘটনায়। সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি কেওড়াতলা মহাশ্মশান ঘাটে, যেখানে কিন্তু বেশ কিছুক্ষণ আগে অভিনেতার মৃতদেহ নিয়ে আসা হয় শববাহী গাড়ি করে। এবং শুধু অভিনেতার পরিবারের লোকজন নন, এখানে রয়েছেন অভিনয় জগতের বিভিন্ন মানুষ, যাদেরকে এক কথায় আমরা টলিপাড়ার তারকা বলে চিনি। সেই টলিপাড়ার তারকারা প্রায় প্রত্যেকেই আমাদের যারা চেনা মুখ, তারা এখানে উপস্থিত রয়েছেন। প্রত্যেকের চোখে জল, তারা রীতিমতো কান্নাকাটি করছেন। তারা গাড়ির সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, তাদের মুখ চোখ লাল হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে রাহুলকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন। তারা মাল্য দান করেছেন এবং যারা আমাদের পরিচিত মুখ যে টলি তারকারা, তারা এসেছেন, তারাও রাহুল বন্দ্যোপাধ্যায়কে মাল্যদান করেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং বেশ কয়েকজন মানুষ, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে রাহুলকে, তাদের প্রিয় অভিনেতাকে একটা বার চোখের সামনে দেখার জন্য তারা ভিড় করেছিলেন। রীতিমতো তারা হুড়োহুড়ি করেন, ঝামেলার মধ্যেও জড়িয়ে পড়েন যে তাদের প্রিয় অভিনেতাকে শেষ একবারের জন্য তারা যেন দেখতে পান। কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা এবং সিকিউরিটির বিভিন্ন নিরাপত্তার জন্য কিন্তু তারা ভিতরে ঢুকতে পারেননি। অসংখ্য মানুষের ভালোবাসা আমরা হয়তো আর শুনতে পাবো না, সেই আমাদের ছোটবেলার পুরনো নস্টালজিক চিরদিনই তুমি যে আমার। মানে কালকে যখন শুনলাম সন্ধ্যেবেলা, আমি তখন একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, তার মুখে শুনলাম, আমি তো বিশ্বাস করিনি। তারপর খবর পেলাম বিভিন্ন জায়গা থেকে যে হ্যাঁ রাহুল আর নেই। এইটা এখনো সেটিং করেনি, ওটা একটু সময় লাগবে সেটিং করতে। কারণ টানা অনেকগুলো দিন আমরা একসঙ্গে কাজ করেছি, মানে 21-22 বছর ধরে। তারপর আমরা একসঙ্গে গীতা এলএলবি করছিলাম, আমি উজানের একসাথে করলাম, ওখানে আমরা দুই ভাই হয়েছিলাম। আমার এখনো মনে আছে লাস্ট দিনকে আমাদের শেষ হলো, প্যাক আপ হলো আমাদের দুজনের একসঙ্গে। আমি বললাম যে চল একটা ছবি তুলি। এখানে এসে মনে হচ্ছে যে ভাগ্যিস তুলেছিলাম ছবিটা, আর তো দেখা হয়নি, তারপরে আর হতো না। আর মর্মান্তিক এই মৃত্যু আমার মনে হয় কোনো আর্টিস্ট কেন কোনো মানুষেরই না হয় ভালো। যে কি হয়েছিল আমার পক্ষে বলা মুশকিল, কারণ আমি স্পটে ছিলাম না, বলতে পারবো না আমি কি হয়েছে। তবে যা হয়েছে সেটা খারাপ হয়েছে বলতে পারি। কারণ রাহুলের অনেক দরকার ছিল, অনেক, ওর মতন একজন শিক্ষিত অভিনেতা চল আর কি আমাদের মধ্যে। বাকিটা উপরওয়ালার হাতে। কেউ কেউ বলছেন যে প্রডিউসার ম্যানেজার শুটিং হয়ে গেছিল, প্যাকআপ হয়ে গেছিল। কেউ কেউ বলছেন যে অনেক রকমের কথা উঠছে, কিন্তু নিরাপত্তাটা কোথায়? হ্যাঁ, এই কথাগুলো আমিও শুনেছি, ইন্টারভিউ রেকর্ডিং সবই শুনেছি আমি, বিভিন্ন রকম কথা হয়েছে জানি, কিন্তু এক্সাক্ট আমি আবারও বলছি আমি তো প্রেজেন্ট ছিলাম না, আমি জানি না কি হয়েছে। ও সত্যি তলিয়ে গেছে নাকি নৌকায় ছিল, না হেঁটে চলে গেছে জলের দিকে, আমার পক্ষে বলা মুশকিল। লাস্ট টাইম যতটুকু শুনেছি বোধহয় ডিরেক্টরের একটা ইন্টারভিউ, ও শর্ট দিতে দিতেই বোধহয় জলের দিকে এগিয়ে গিয়েছিল কোমর জলে, তারপর সেখানে চোরাস্রোতে পা তলিয়ে গেছে। নিরাপত্তা তো আমি আবারও বলছি, আমি যেহেতু ছিলাম না, আমি জানি না কি ছিল ওখানে, কে নিরাপত্তা ছিল, ব্যবস্থা কি হয়েছে আমি সত্যি বলতে পারবো না।
এটা আমার পক্ষে বলা মুশকিল। আমার মনে হয় যারা ওখানে ছিলেন, যারা কো-অ্যাক্টর, এই প্রশ্নটা তাদের করা উচিত যে নিরাপত্তা এক্স্যাক্টলি কি ছিল, তারা সব থেকে ভালো বলতে পারে। আমি শুধু এটুকু বলতে পারবো যে আমার ছোট ভাই চলে গেছে, বলার নেই। এরকম একটা কথা বলছি, রাহুল দা এটা আমাদের বন্ধু ছিল, আমাদের দলের খুব কাছের ছিল, সেই কারণে নয়, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে এটা সত্যি। দেখো কালকে ঘটনাটা ঘটার পরে আমরা প্রথম কি শুনলাম, প্রথম বলা হলো নাকি সেই ইউনিটের পক্ষ থেকে বলা হলো নাকি শুট শেষ করে ইউনিট নাকি কলকাতায় ফিরে এসেছিল, তারপরে রাহুল দা নাকি তার একজন সহকর্মীর সাথে নাকি ওখানে ফিরে গেছিল, নাকি জলে নামতে গিয়ে নাকি দুর্ঘটনাটা ঘটলো। আমরা সবাই বুঝতে পারছি এর মানেটা কি, ইঙ্গিতটা কি। যদি সেটা বলে রাহুল দা যিনি সহ-অভিনেত্রী, তার একটা ভিডিও ভাইরাল না হতো কালকে, যেখানে তিনি খুব ট্রমাটাইজড হয়ে বলছেন যে আমরা তো শর্ট দিতে দিতে একসাথে পড়ে গেলাম, আমাকে তোলা হলো, রাহুল দাকে তো আমার সামনেই তুললো, রাহুল দা কোথায়, ওর খবর পাচ্ছি না কেন, ওইটা যদি না ভিডিওটা প্রকাশিত হতো তাহলে কেউ জানতেও পারতো না যে শর্ট চলাকালীন এটা হয়েছিল। প্রোডাকশন হাউস যে মিথ্যে কথাটা বলেছিল, মিথ্যে কথাটাই সত্যি হয়ে যেত। এবং এই যে একটা মিথ্যে কথা বলা যে আমরা ফিরে এসেছিলাম একজন সহকর্মীকে নিয়ে, মহিলা একজন সহ অভিনেত্রীকে নিয়ে, রাহুল ওখানে থেকে গেছিল এবং ও ওখানে নিজের মতো করে সমুদ্রে নেমেছিল, এইটা বলার ইঙ্গিতটা, এটার মানেটা কি দাঁড়াচ্ছে আমরা সবাই বুঝতে পারি। এইটা আবার মানে কি বলবো, স্নোবল হতে হতে কথার পিঠে কথা ছুটতে ছুটতে কি কি ধরনের নোংরামি তৈরি হতো আমরা সবাই বুঝতে পারছি। মানে আমার একটা ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য, আমার একটা অপরাধী সুলভ গাফিলতির জন্য একজন মানুষের প্রাণ চলে গেল, তারপর নিজের অপরাধটাকে ধারার জন্য, মানে ঢাকার জন্য যার প্রাণটা চলে গেল, তাকে নিয়ে যদি আমি এরকম একটা মিথ্যে কথা রটিয়ে দিতে পারি, তাহলে মানে এইটা করে তাদের পার পাওয়া উচিত কিনা এটা কিন্তু ভেবে দেখতে হবে। এবং আমরা এটাও, আমি জানি না এটা ঠিক কিনা, এখানেই শুনছিলাম নাকি দীঘা কোস্টাল পুলিশ নাকি তদন্তভার হাতে নিতে চায় বা নিচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ঘটনাটা তো ঘটেছে উড়িষ্যায় আমরা যতদূর জানি। দীঘা পুলিশের এলাকায়, পশ্চিমবঙ্গ পুলিশের এলাকায় কোনো ঘটনা ঘটলে কেউ যদি থানায় যায় যে আমার বাড়িতে ডাকাতি হয়েছে, সিন্ডিকেট বাহিনী তোলাবাজির জন্য আমার বাড়িতে এসে টাকা চাইছে, কোনো মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ করে, পুলিশের নিজের এলাকায় কোনো ঘটনা ঘটলে পুলিশকে দায়িত্ব নিতে দেখা যায় না। ওরা বলে দেয় যে কালকে আসুন, অন্য পাড়ায় আসুন, কথা বলে মিটমাট করে নিন। আর এখানে অন্য পুলিশের এলাকায় অন্য রাজ্যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা তদন্ত করার জন্য এরা কেন এক পায়ে লাফাচ্ছে, আমাদেরকে তো সেটাও জানতে হবে। কেননা যার প্রোডাকশন হাউস তিনি তৃণমূলের ঘনিষ্ঠ, সবাই জানে মমতা ব্যানার্জির মিটিং এ বসে থাকেন, তার হচ্ছে একটা কমিশনের চেয়ারপারসন তিনি। সুতরাং এখানে 2-2 4-2-6 হচ্ছে কিনা সেটাও তো জানতে হবে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এরকম একজন মানুষ, যিনি একজন এত কম বয়সী একজন অভিনেতা, হঠাৎই তার প্রয়াণ, বাংলা সিনেমা কি হারালো। প্রচুর ক্ষতি, অনেক ক্ষতি। রাহুলের মতো একজন অভিনেতা চলে যাওয়া মানে আমাদের সত্যি একটা অপূরণীয় ক্ষতি। ওই মাপের অভিনেতা এবং যেভাবে ও বেড়ে উঠছিল দিনের পর দিন অভিনয় জগতে, আমার কাছে খুব খুব আদরের, খুব ভবিষ্যতের একটা অদ্ভুত ছবি দেখতে পাচ্ছিলাম ওকে ঘিরে, যে ও আরো পরিণত হবে এবং অসম্ভব ভালো। আমি ওর মাকে বলেও ছিলাম যে এই যে শুনুন, আমার বড় অভিনেতা জানেন তো, তারপরে মা আজকে সকালবেলা আমার বলছিলেন, ফোন করেছিলাম যখন, এই যে বললেন না আপনি বড় অভিনেতা, তাকে রাখতে পারলেন না, রাখতে পারলাম না, খুব বেদনার, খুব দুর্ভাগ্য, কিছু বলতে পারি। শেষ কবে রাহুলদার সঙ্গে দেখা হয়েছিল? আরে রাহুল আর আমি তো দিল্লিতে ছিলাম 22 তারিখ, আমরা 21 তারিখে গেছি সকালের ফ্লাইটে, আমরা দুপুরের ফ্লাইটে, বিকেলে ওখানে গিয়ে সারাদিন মজা করেছি, পরদিন সারাদিন রিহার্সাল করেছি, বিকেলে অভিনয় করেছি, রাত্রে একসাথে খাওয়া দাওয়া হইল্লোড় করেছি। তারপরে ও 23 তারিখ সকালবেলার মর্নিং ফ্লাইটে চলে আসে। আমি সৌরভ এরা কয়েকজন থেকে যাই, আমি 26 তারিখ বিকেলে আসি, 27-28 তারিখ তারপরে সন্ধ্যাবেলা খবর পাই ওর শরীরটা ভালো ছিল না, বাইরে শুয়েছিলাম, তারা ফোনে খবর পাই এই করে। আমি কল্পনা করছি তাও খুব চলে গেল, কি কারণে, কার জন্য, কার গাফিলতি? আমরা কি এখনো পর্যন্ত সচেতন হব না? এত নির্লিপ্ততা, এত নিষ্ক্রিয়তা কেন? অভিনেতারা এতই তুচ্ছ, এতই নগণ্য, তাদের ছাড়া যে চলে না ইন্ডাস্ট্রি, কিচ্ছু চলে না। অভিনেতা ব্যতি রেখে কোনো কিছুরই এই ইন্ডাস্ট্রিতে কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, আমি এটাও বিশ্বাস করি যে টেকনিশিয়ানদেরও জীবনের দাম আছে, এমন নয় যে তাদের জীবনের দাম নেই, তাদেরও জীবনের দাম আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম এইভাবে চুকোতে হবে। এখন অভিনয় জগতে কি ক্ষতি এটা বলার আমার ধৃষ্টতা নেই। আমি যেটা বলতে পারি, ও আমার সহযোদ্ধা ছিল এবং আজকালকার দিনে সেই ধরনের বিরল একটা লোক যে মেরুদণ্ড সোজা করে নিজের কথা নিজে বলতো, নিজের অবস্থান স্পষ্ট করতো
এবং মাল্টি ট্যালেন্টেড সেটা তো বলাই বাহুল্য। আমি আমার সহযোদ্ধাকে হারালাম, বিভিন্ন সময় আমরা বিভিন্ন, কি বলবো, মানে আমি এখনো খুব শকে আছি, আর আমি কিছু বলার মতো মানসিক অবস্থায়। ক্যামেরায় আর্যর সঙ্গে আমি সৃঞ্জয়, ইনফো পালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।